জামাতে ইসলাম বিরোধী দলের পক্ষ থেকে এই সফরকে সাধুবাদ জানানো হয়েছে। কেন সাধুবাদ জানানো হয়েছে? জনগণের প্রত্যাশা যদি যেখানে প্রতিফলিত হয়েছে সেখানে সাধুবাদ জানাবে, এটাই স্বাভাবিক। একাধিকবার ওনারা সফর করেছেন ওই সময়। চায়নার সাথে কি বিগত সরকারের সম্পর্ক ভালো ছিল না? সম্পর্ক ভালো রাখার চেষ্টা করেছিল। পদ্মা ব্রিজ থেকে শুরু করে চায়না ইপিজেড থেকে শুরু করে চট্টগ্রাম এবং মংলা বন্দরে চায়নার সহায়তা প্রকল্প থেকে শুরু করে চায়নার যে লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশের, আপনি বলছেন এত কিছুর পরও সাবেক সরকারের সাথে চায়না সম্পর্ক ভালো ছিল না। প্রধানমন্ত্রীর চীন সফর এবং মালয়েশিয়া সফর দুটি অর্থনৈতিক এবং ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর। জামাতে ইসলাম বিরোধী দলের পক্ষ থেকে এই সফরকে সাধুবাদ জানানো হয়েছে। কেন সাধুবাদ জানানো হয়েছে? সরকারি দল এবং বিরোধী দলের আজকে যে অবস্থানটা তৈরি হয়েছে, তাদের যে মেলবন্ধন তৈরি হয়েছে, সেটা দ্বারা স্পষ্টত প্রতীয়মান হয় বাংলাদেশ খুব ভালো এবং সম্ভাবনাময় দিকে অগ্রসর হচ্ছে। চীনের এই আমাদের প্রধানমন্ত্রী চীন মালয়েশিয়া সফরের মাধ্যমে যখন বিরোধী দলের শুভেচ্ছা জানানো হয়, তার মানে বোঝানো হলো সরকারি দলের প্রত্যাশা, সরকারের প্রত্যাশা এবং বিরোধী দলের প্রত্যাশা সেখানে প্রতিফলিত হয়েছে। আমি যদি এক বাক্যে বলি, আমি এই কথাটা বলবো, জনগণের প্রত্যাশা যদি যেখানে প্রতিফলিত হয়েছে সেখানে সাধুবাদ জানাবে, এটাই স্বাভাবিক এবং এটাই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। আগামী দিন বাংলাদেশ যে খুব সুন্দর এবং স্মুথ একটা উইংয়ে পরিচালিত হচ্ছে, এটা স্পষ্টত একটা ইঙ্গিত এর মাধ্যমে দেখা যাচ্ছে। আর বাংলাদেশের একটা নির্দিষ্ট পলিসি আমার মনে হয় ইতিপূর্বে তৈরি হয়ে গিয়েছে যে তারা কার সাথে আন্ডারস্ট্যান্ডিং করে বাংলাদেশকে সিকিউর রাখবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখবে, বাংলাদেশকে সবচেয়ে নিরাপদ রাখার জন্য কাদের সাথে সম্পর্ক রাখা বেশি উচিত, সেটা এই সফরের মাধ্যমে অনেকটা ইঙ্গিত আমরা পেয়ে গিয়েছি। ইতিপূর্বে আপনি দেখেছেন যে এই সফরের কিছুদিন আগে টার্কির পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে সফর করেছেন এবং তার পরপরই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বিশ্বের সর্বোচ্চ একটা পদ, জাতিসংঘের সর্বোচ্চ একটা পদ অলরেডি আমরা সেটা অর্জন করতে সক্ষম হয়েছে। এটা তো বাংলাদেশের এই 24 আন্দোলনের পরে যে কয়টা বড় অর্জন, তার মধ্যে এটা একটা বড় অর্জন যে বিশ্ব পরিষদের বড় একটা চেয়ার আপনি গ্রহণ করতে পেরেছেন, অর্জন করতে পেরেছেন। আমি অর্জন বলবো এটাকে, যেহেতু ভোটাভুটির বিষয় ছিল সেখানে, বিশাল একটা অর্জন। সেকেন্ডলি, এই সফরের মাধ্যমে এটা ছিল মূলত আমার মনে হয় যে একটা সূচনা। আগামী দিন বাংলাদেশকে আপনি কোনভাবে পরিচালিত করতে চাচ্ছেন, বাংলাদেশের সিকিউরিটির জন্য কাদেরকে আগামী দিন আপনার প্রয়োজন, কাদের সাথে সম্পর্ক থাকবে আপনাদের দীর্ঘদিনের, সেটা আপনি দেখেন যে বিগত ফ্যাসিস্ট আমলের সরকারও চেষ্টা করেছিল তাদের সাথে সম্পর্ক রাখতে, কিন্তু প্রতিবেশী একটা নির্দিষ্ট শক্তির কারণে সেখান থেকে প্রতিনিয়ত তারা পিছিয়ে আসতে বাধ্য হয়েছে। কাদের সাথে? বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার যে চায়নার সাথে একটা ভালো সম্পর্ক রাখার চেষ্টা করেছিল, আমরা ইতিপূর্বে দেখেছি একাধিকবার ওনারা সফর করেছেন ওই সময়। চায়নার সাথে কি বিগত সরকারের সম্পর্ক ভালো ছিল না? সম্পর্ক ভালো রাখার চেষ্টা করেছিল এবং কিছু অর্জনও করার চেষ্টা করেছিল, বাট প্রতিবেশী একটা নির্দিষ্ট রাষ্ট্রের হুমকি ধমকি, আমি মনে করব হুমকি ধমকি এবং একগুইমির কারণে শেষ পর্যন্ত আমাদের বিগত সরকার ব্যর্থ হয়েছে ওই সম্পর্কটা রক্ষা করতে। কোন ক্ষেত্রে ব্যর্থ হয়েছে? আন্তর্জাতিক অঙ্গন থেকে আপনি যে অর্জনগুলো অর্জন করার সুযোগ ছিল, যেমন আমাদের যে প্রতিরক্ষা সক্ষমতার যে বিষয়টা ছিল, আমাদের আকাশ প্রতিরক্ষার যে বিষয়টা ছিল, জিও পলিটিক্সের যে চারটা উইংয়ের একটা উইংও শেষ পর্যন্ত আমরা সফলভাবে গত 17 বছর অর্জন করতে পারিনি। আপনি বলছেন যে চায়নার সাথে বাংলাদেশের সম্পর্ক শেখ হাসিনার আমলে তারা চেষ্টা করেছে কিন্তু পারেনি। আমি এটা আমার বিশ্লেষণ থেকে আমি পদ্মা ব্রিজ থেকে শুরু করে চায়না ইপিজেড থেকে শুরু করে চট্টগ্রাম এবং মংলা বন্দরে চায়নার সহায়তা প্রকল্প থেকে শুরু করে চায়নার যে লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশের ইনভেস্টমেন্ট এবং ঋণ, এই দুটি বিষয় আপনি বলছেন এত কিছুর পরও সাবেক সরকারের সাথে চায়না সম্পর্ক ভালো ছিল না। আমি খারাপ ছিল এটা বলিনি, আমি বলেছি যে তাদের সাথে সম্পর্ক রক্ষা করার চেষ্টা করা হয়েছে, বৃদ্ধি করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু ব্যর্থ হয়েছে নির্দিষ্ট একটা। কোন ক্ষেত্রে ব্যর্থ সেটি তো আপনি বলছেন না। স্পষ্টত যে আমাদের প্রতিরক্ষা খাত উন্নত করার জন্য যে পলিসিগুলো নেওয়া হয়েছিল ইতিপূর্বে, তারা সেটা অর্জন করতে ব্যর্থ হয়েছে। প্রতিরক্ষা খাত কোন খাতে? আমাদের আকাশ প্রতিরক্ষার ব্যাপারে, আকাশ প্রতিরক্ষা খাতে বাংলাদেশের যে আকাশ প্রতিরক্ষা খাত, এর
বাংলাদেশ কোথা থেকে পায় বা কিভাবে পায়, কিংবা পারচেজিং থেকে করে? বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার ব্যাপারে যে বিলেটারাল কন্ট্রাক্টগুলো হচ্ছিল হ্যাঁ। গভর্নমেন্ট টু গভর্নমেন্টের, সেখানে প্রস্তাবনা ছিল, চায়নার সাথে বেশ কয়েকটা প্রস্তাবনা ছিল। তন্মধ্যে আমাদের যে এয়ার স্পেস ইন্ডাস্ট্রি, যেটা আমাদের একটা বিমান ঘাঁটি ইতিপূর্বে এখানে ছিল, একটা সৈয়দপুর বিমান ঘাঁটির ব্যাপারে যে বিষয়টা আছে, সেখানে এটাকে আবার পুনরায় বিল্ড করা, সেটাকে আবার এস্টাবলিশ করার ব্যাপারে একটা প্রস্তাবনা বিগত সরকারের আমলও ছিল, কিন্তু শেষ পর্যন্ত ওনারা এটা করতে পারেনি, এস্টাবলিশ করতে পারেনি। এরপর আসেন তাদেরকে অর্থনৈতিকভাবে চায়নার সাথে আমাদের অনেক সম্পর্ক এগিয়েছে 17 বছরে আমরা দেখেছি, কিন্তু মিলিটারি, এরপর আপনি যদি বলেন আমাদের নেভিকে অবশ্য তারা একটা ডোনেশন দিয়েছিল, সম্ভবত একটা সাবমেরিন বা এরকম কিছু একটা চায়না বাংলাদেশকে উপহার দিয়েছিল। বনজ কি জানি একটা নাম, আমি এটা নামটা আমার মনে আসছে না। যে নেভির যে পুনর্গঠন এবং নেভিকে স্ট্রং করার জন্য যে প্ল্যানটা ছিল গভর্নমেন্টের, সেই শেষ পর্যন্ত তারা সেখান থেকে পিছিয়ে আসতে বাধ্য হয়েছে বিগত সরকার।